বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আমাদের আজকের অভিযানের আরো একটি ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আপনারা জানেন আমরা আপনাদের নিয়ে এসেছি ঢাকা থেকে নদীপথে মাত্র 68 কিলোমিটার দূরের বাংলাদেশের অন্যতম নদী বন্দর চাঁদপুর জেলায়। দেখে বেড়াচ্ছি এই জেলায় দেখার কি আছে, সেই ধারাবাহিকতায় আজও দেখবেন চাঁদপুর। তো সবকিছুর আগে জানিয়ে দিয়ে আমাদের গত পর্বের কুইজ ও তার বিজয়ীর নাম। প্রশ্নটি ছিল চাঁদপুর জেলা কোন বিভাগের অন্তর্গত? এর সঠিক উত্তর হলো চট্টগ্রাম। এবারে 913টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 693টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন কুষ্টিয়া কোটপাড়ার সুমন। কংগ্রাচুলেশন। আপনি চলে যান কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে, প্রিয়জনকে নিয়ে 3 দিন 2 রাত আয়েশ করে আসুন। আর আমরা এসে গেছি চাঁদপুর শহরের পূর্ব প্রান্তের ডাকাতিয়া নদীর ঘাটে। এটা হচ্ছে ডাকাতিয়া নদী। ডাকাতিয়া নদী। আচ্ছা, এই পারের নাম কি? ওই পারে কি? পশ্চিম ইসুলি, পূর্ব ইসুলি। এখান থেকে ওই পারে যাওয়ার জন্য একটা ব্রিজ আছে ওই পারে। তবে এইটার আগে এখানে ফেরি চলতো, তাই তো? সেই ফেরি আর এখন চলে না, এখন মানুষ নৌকায় পার হয়। আপনারা দেখছেন ডাকাতিয়া নদী। ডাকাতিয়া নদীর দৈর্ঘ্য 207 কিলোমিটার। ডাকাতিয়া ভারতের ত্রিপুরা পাহাড় থেকে উৎপন্ন হয়ে কুমিল্লা, লাকসাম, চাঁদপুর হয়ে মেঘনা নদীতে মিশেছে। এছাড়াও মেঘনা, গোমতী, ধনাগদা, মতলব, উধমতি নদী চাঁদপুরের উপর দিয়ে বয়ে গেছে। মূলত চাঁদপুরকে নদীমাতৃক একটি জেলা বলা চলে। তাছাড়া জলাশয়ের অভাব নেই এই জেলায়। চাঁদপুর শহরের ইচলি খেয়াঘাট এলাকাটা ছোটখাটো শিল্পনগরীর মতো। চাঁদপুরে অনেক শিল্প কারখানা আছে, যাদের মধ্যে জুট মিল, বরফকল, হিমাগার, লবণ কারখানা, বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রি উল্লেখযোগ্য। বাংলা লিংক বাংলার পথে। ইচলি এলাকা থেকে ফেরার পথে একটি আলু কারখানা আমাদের চোখে পড়লো। তো বন্ধুরা, আপনারা জানেন চলার পথে আমরা যা সামনে পাই তাই আপনাদের দেখাই। দেখা যাক কোম্পানি কর্তৃপক্ষ আমাদেরকে তাদের শিল্প প্রতিষ্ঠান দেখার অনুমতি দেন কিনা। পটেটো ফ্লাক্স জিনিসটা এখানে পটোফ্লেক্স মানে আলুর গুঁড়া। আচ্ছা আচ্ছা। আলুর গুঁড়া আর কি, এটা এবার চিপসের র মেটেরিয়ালস হিসেবে ব্যবহার হয়। আচ্ছা। এবং আমাদের দেশেও ওই চানাচুর এবং চিপস যে আছে হ্যাঁ। ওগুলি র মেটেরিয়ালস হিসেবে ইউজ হয়। আচ্ছা, এটা আলু দিয়েই তো বানানো? আলু দিয়ে আলুর গুঁড়া। এটা কি আমাদের দেশের জন্য বানাচ্ছেন নাকি? না, এটা আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড। আমরা যে বিদেশ থেকে যে চিপস আমদানি করে খাচ্ছি তার মধ্যে হয়তো বা আপনাদের হ্যাঁ, এটা ইউজ হয়। হ্যাঁ, অবশেষে অনুমতি পাওয়া গেল। চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে আনি চাঁদপুরের এক ব্যতিক্রমী শিল্প প্রতিষ্ঠান পাটোয়ারি পটেটো ফ্লেক্স লিমিটেড। মূলত চিপস, বিস্কুট বা এ ধরনের মুখরোচক খাবারের কাঁচামাল হিসেবে আলুকে গুঁড়ো করে এখান থেকে বিদেশে রপ্তানি করা হয়। মানে এই আলুই হচ্ছে মূল আপনাদের কাঁচামাল। মূল র মেটেরিয়ালস। এর সাথে কি কোনো কেমিক্যাল তো মিশন না? এখানে কেমিক্যাল আমরা ফরমালিন তো মিশন না? আচ্ছা। বন্ধুরা, ঠিক এই ধরনের একটি শিল্প প্রতিষ্ঠান আমরা আমাদের জয়পুরহাট অভিযানে আপনাদেরকে দেখিয়েছিলাম। তবে ফ্যাক্টরিটি বন্ধ থাকায় তাদের কার্যপ্রণালী আপনাদেরকে দেখাতে পারেনি। তো আজ দেখে নিন কীভাবে পটেটো ফ্লেক্স তৈরি করা হয়। প্রথমে আলুকে কনভেয়ার বেল্টে করে এনে ভালো মতো ধোয়া হয়। এরপর গরম পানির প্রেসারে আলুকে ছিলে ফেলা হয়। তারপর অর্ধচেরা আলুগুলোকে হাত দিয়ে বেছে আলাদা করে ফেলা হয়। প্রতিটি পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি খেয়াল রাখা হয়। আপনারা দেখলেন কাটার পরে একবার গরম পানি দিয়ে এটাকে ধোয়া হচ্ছে। এরপরে আবার এটাকে ঠান্ডা পানি দিয়ে ধোয়া হবে। সেটা সামনে ধোয়া হবে এবং এরপরে আমরা ফিনিশ প্রোডাক্ট দেখবো। আর আমার সামনে এখন যে মেশিনটা দেখছেন, এটাকে বলে হচ্ছে কুকার, মানে রান্না হয়। এখানে আলুটা রান্না হয়, মানে আলুটা পেস্ট হয়ে যায়, মানে আলুটা ভর্তা হয়ে যায়। এরপর ভর্তা আলুর সাথে 5 ধরনের কেমিক্যাল মেশানো হয়। এগুলোর মধ্যে সেই কেমিক্যালগুলো আছে যেগুলো ভালো কেমিক্যাল, শরীরের জন্য ভালো।
এটা পুরোভাবে ফরমালিন না, এটা 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 জায়গায় মিশে এরপরে যাচ্ছে এটা প্রায় ফিনিশিংয়ে, রেস্ট ফিনিশিং। সর্বশেষ ভর্তা আলুকে বড় রোলারের মধ্যে দিয়ে পিষে ফেলা হয় ফিনিশড প্রোডাক্টের জন্য। এখন আপনাদেরকে ফিনিশড প্রোডাক্ট 2-3 রকম হয়, তার একটা দেখাবো এবং আপনাদেরকে আশ্চর্য হতেই হবে, এত আশ্চর্য মজার একটা জিনিস দেখাবো যে এটা আলু তার কি অবস্থা এবার দেখবেন। আসেন, এই হচ্ছে একটা কাপড় বলেন আর কাগজ বলেন তেমনই একটা বিষয়। এটাকে দেখে কখনো মনে হয় যে এটা একটা আলু, আলুর কি পরিণতি দেখেন। আর এটাকে ফ্লেক্স বলা হচ্ছে এই কারণে যে এই দেখেন আপনারা যে কর্নফ্লেক্স খান, এটাতে জাস্ট একটু ঝাল লবণ দিয়েই বন্ধুরা, পৃথিবীতে যে কত ধরনের পণ্য উৎপাদিত হয় এবং তার জন্য যে কত ধরনের শিল্প কলকারখানা রয়েছে তার হিসেবে আমাদের কাছে নেই। এমন অনেক শিল্প কারখানা আমাদের দেশেও আছে যা সম্পর্কে আমরা তেমন একটা ধারণা রাখি না। তবে দেশের অর্থনীতিতে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনে এই ধরনের রপ্তানিমুখী শিল্প নীরবে কাজ করে চলেছে। এটা আপনার রপ্তানি করছেন কত সাল? এটা আমরা রপ্তানি 2003 সাল থেকে, মানে যখন এটা শুরু হওয়ার সমুদ্রে আমাদের প্রতিদিন 140 মেট্রিক টন র মেটেরিয়ালস লাগে, আলু লাগে, এবং ফিনিশ প্রোডাক্ট হয় 20 টন। 6.5 কেজি যে 1 কেজি, এরকম একটা ফ্যাক্টরি দিতে কতখানি জায়গা এবং কি পরিমাণ টাকা লাগে? আমরা এটা 100 কোটি টাকার প্রজেক্ট। আচ্ছা, আর জায়গা আছে কতখানি? জায়গা আছে আমরা এখানে 2015। মোটামুটি কি এটা আমাদের দেশের জন্য একটা লাভজনক আছে নাকি না আপনারা খুব একটা মন খারাপ অবস্থায় আছেন? না, আমরা যেহেতু ইন্ডাস্ট্রি এটা আন্তর্জাতিক মানে ইন্ডাস্ট্রি, এটা আমরা যদি মানে ফিনিশ প্রোডাক্ট আমরা যদি অর্ডার পাই তাহলে আমরা লাভজনক পাবি আর কি। যে আপনারা যে জিনিসটা বানাচ্ছেন, জি, পটেটো চিপস আমরা যেটা খাই, সেটা এটার আগে না পরে তৈরি হয়? এটার পরে এইটা দিয়ে তৈরি হয়, তাই এইটাই ওরা নিয়ে গুঁড়ো করে, এবার পাউডার করে ফেলে, পাউডার করে ওটার সাথে মিলিয়ে ফেলে, মিলিয়ে তারপর ওরা আপনারা চাইলে একটা পটেটো চিপসের ফ্যাক্টরি করতে আমরা করার চিন্তা ভাবনা আছে। আপনারা চাইলেই তো পারেন, আমরা করার চিন্তা মানে এর পাশে একটা মেশিন বসালে মনে হয়। হ্যাঁ, পাশে আর আমরা একটা মেশিন বসানোর চিন্তা ভাবনা আছে আমাদের মালিক। আচ্ছা, পটেটো চিপস নিশ্চয়ই স্বাদ ভালো হবে, সেটা অবশ্যই অনেক মজা লাগবে খেতে, অবশ্যই। দামও নিশ্চয়ই একটু কম হবে। ইয়েস, ও থ্যাংক ইউ। বাংলা লিংক। ইসলি থেকে ফেরার পথে পাওয়ার হাউসের পাশে ট্রাক রোডের ধারেই রয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধে চাঁদপুরের প্রথম 4 শহীদ স্মরণে নির্মিত মুক্তিসৌধ। দেশমাতৃকাকে মুক্ত করার বাসনায় 1971-এর 3 এপ্রিল বোমার আঘাতে শহীদ হন কালাম, খালেক, সুশীল, শঙ্কর। হে বীর মুক্তি সেনা, আমরা তোমাদের ভুলব না। বন্ধুরা, আপনাদেরকে নিয়ে আসছি মুক্তিসৌধ দেখাতে। মুক্তিসৌধটা হচ্ছে 1971 আমাদের স্বাধীনতা যুদ্ধে চাঁদপুরের প্রথম যে 4 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিতে তৈরি করা হয়েছে। আপনি এই এলাকারই বাসিন্দা? এই এলাকারই বাসিন্দা। এই সেই 1971 থেকে এখানে আছেন? 71 না, বহুত আগে, আমার জন্মের পূর্বের থেকে এখানে, আমার বাপ দাদার ভিটাবাড়ি। আপনি কি যুদ্ধে ছিলেন, মানে অংশগ্রহণ করেছিলেন? জি না, সহযোগিতা করি। আচ্ছা, দেখেছি। আপনি এই যে এই 4 জনের জন্য আমরা যে এখানে আসলাম, ইনাদেরকে সাথে কি আপনার পরিচয় ছিল বা? হ্যাঁ, পরিচয় ছিল। আচ্ছা, কি ছিল সেদিকের ঘটনা যদি আমাদের একটু বলতেন? আমরা কিন্তু আগে জানতাম না, আমাদের বাড়ি এইখানে, আমরা জানতাম না। হ্যাঁ, আনুমানিক দিনে 4টার সময় আমরা এখানে আপনার ওই চলের থেকে গরু না গাই দোয়াইতে আছে আমার বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা ওখানে দাঁড়িয়ে রয়েছি বাড়ির ভিতরে, হঠাৎ করে একটা বিকট শব্দ আসছে। হ্যাঁ, শব্দের সাথে সাথে দেয়া একটা আম গাছের টুকরা দেওয়া পড়ছে, যেই ঘরে বুম বানাইতো আমরা পরে জানছি। ওই গাছ, ঘরের উপর একটা আম গাছ ছিল, আম গাছের একটা টুকরা দিয়ে আম গাছ চালের উপর পড়ছে, গরুটা লাভ দিয়ে ওইটা দুধ দিল সব খাবে। আচ্ছা আচ্ছা। আমরা সাথে সাথে বেরিয়ে আসছি, আসিয়া দেখলাম এখানে ঘরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, এখানে 2টা লোক সাথে সাথেই মারা গেছে, হ্যাঁ, আর 2টা লোক মারাত্মক আহত হয়েছে। ওদেরকে সাথে সাথে হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতাল নেওয়ার পরে একজন মারা গেছে মনে হয় 15 দিন পরে, আরেকজন মারা গেছে আরো পরে। এই যে বোমটা বাস্ট হলো, তারপরে কি পাকিস্তানি কেউ, মানে ওই সময় কি পাকিস্তানি সেনাবাহিনীর কেউ বা রাজাকার এখানে কেমন ছিল আপনার কি মনে হয়? না, এখানে তখন রাজাকার ছিল না, ছিল না, তখন মুক্তিযোদ্ধাদের দখলে ছিল। আর পাকিস্তানি বাহিনী তখন আসে না, তারপরে আসছে পাকিস্তানি বাহিনী। আচ্ছা, ওনারা তো কলেজের ছাত্র, সুশীল, শঙ্কর, কালাম, খালেক, শঙ্করদের বাড়ি এখানে। আচ্ছা, এটা শঙ্করের বাড়িতে ঘটনাটা ঘটছে।
বাড়ি বলতে কি এইখানেই বাড়ি ছিল? এইটা পুরাটাই বাড়ি, ঘুমটা শুচ্ছে আরো হইতে। আরো মানে এই এলাকাতে এই ঘটনাটা এইখান থেকে 200 আর দূরে। আচ্ছা, আপনার সে সময় বয়স কেমন ছিল? তখন আমি ক্লাস 6-এ পড়ি, 5 থেকে 6-এ উঠছি। তার মানে আমরা ধরতে পারি 12-13 বছর। হ্যাঁ, এরকম এরকমই বয়স ছিল। ধন্যবাদ আপনাকে। বাংলা লিংক বাংলার পথে, বাংলা লিংক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক বাংলা পথে চাঁদপুর অভিযানে। বন্ধুরা, আমরা এখন রয়েছি চাঁদপুর শহরে। দেখে বেড়াচ্ছি চাঁদপুরে কোথায় কি আছে। পাকিস্তান আমলে চাঁদপুরের সাথে ঢাকা, সন্দ্বীপ, হাতিয়া, ফরিদপুর ও চট্টগ্রামের যোগাযোগে হেলিকপ্টার ব্যবহার করা হতো। পিআইয়ের 25 সিটের 2টি হেলিকপ্টার সার্ভিস 1965 থেকে 69 সাল পর্যন্ত যাত্রী পরিবহন করত। আর সেই হেলিকপ্টার উঠত বর্তমান চাঁদপুর স্টেডিয়াম থেকে। আর আপনারা দেখলেন চাঁদপুরের ইলিশ চত্বর। যারা সড়ক পথে গাড়ি নিয়ে চাঁদপুর আসতে চান তাদের জন্য বলছি, চাঁদপুরে কিন্তু সিএনজি স্টেশন আছে। বন্ধুরা, আমরা এখন চলেছি চাঁদপুরের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে। তো যেতে পথে জানিয়ে দিই আমাদের আজকের কুইজ। প্রশ্নটি হলো, নদীপথে ঢাকা থেকে চাঁদপুরের দূরত্ব কত কিলোমিটার? সম্ভব উত্তরগুলো হচ্ছে: এ 68 কিলোমিটার, বি 100 কিলোমিটার, সি 500 কিলোমিটার। আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সঠিক উত্তরটি লিখুন বিবিপি স্পেস এ অথবা বি অথবা সি এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন বিজয়ী সঙ্গী সহ কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে 3 দিন 2 রাত কাটানোর সুযোগ পাবেন। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই। বলতে হবে, নদীপথে ঢাকা থেকে চাঁদপুরের দূরত্ব কত কিলোমিটার? আর আপনারা এখন আছেন বাংলাদেশের প্রথম মৎস্য গবেষণা ইনস্টিটিউটে। 1962 সালে চাষিদের মৎস্য চাষ বিষয়ক সহায়তার লক্ষ্যে দেশের সর্বপ্রথম মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে 1984 সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম মৎস্য গবেষণা ইনস্টিটিউট হিসেবে কাজ শুরু করে। বিশাল এই কম্পাউন্ডে 34টি পুকুর রয়েছে, যেখানে বিভিন্ন জাতের মাছ নিয়ে গবেষণা করা হয়। তবে আমরা এখানে এসেছি বিশেষ একটা মাছের খোঁজে। আমাদের দেশে তোষামদের একটা চল আছে। আমরা যারা নিচে আছি, তারা বড় যায় কর্মকর্তা, তাদেরকে তোষামত করতে পছন্দ করি। তোষামদের কোনো ব্যারিয়ার নাই আর কি, যেমন খুশি তেমন তোষামত হতে পারে। যেমন মনে করেন একজন তার বড় স্যারের জন্য আম নিয়ে আসছে, বলছে স্যার আমার গাছের আম, যাই নিয়ে আসে। এরকম বলতে বলতে একটা পর্যায়ে হয়তো বা কোনো একদিন একটা মানুষ বাজার থেকে 2টি ইলিশ মাছ কিনে নিয়ে যায়, স্যারকে বলছিল স্যার আমার পুকুরের ইলিশ। আসলে ইলিশ তো পুকুরে হয় না, আমরা জানি। তারপরেও আপনাদেরকে এখন দেখাবো বাংলাদেশে এমন একটা পুকুর, যেই পুকুরে ইলিশ হয়। মানে তোষামতি করে যদি আপনি এখন বলেন স্যার আমার পুকুরের ইলিশ, তাহলে সেটা এখন আর মিথ্যা কথা হবে না। এই যে আমার সামনে দেখছেন, এই সেই পুকুর, যে এই পুকুরে ইলিশ মাছ জন্মে। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস করুন আর নাই করুন, এই মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষকদের মতে 6 নম্বর এবং 10 নম্বর পুকুরে ইলিশ রয়েছে, যাকে আপনারা পুকুরের ইলিশ বলতে পারেন। তো পুকুরের ইলিশ নিয়ে আমরা আরও জানবো সরাসরি ইলিশ গবেষকের কাছ থেকে। তবে এর আগে আমাদেরকে বিদায় নিতে হবে। অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে আমাদেরকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস tinku@gmail.com। দেখা হবে বাংলা লিংক বাংলা পথের আগামী পর্বে চাঁদপুরের আরও দারুণ দারুণ লোকেশনে। সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদেরকে বিদায় দিন এবং অনুষ্ঠানের শেষ অংশটুকু উপভোগ করুন। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। ইলিশ মাছ সম্পর্কে একটু জানতে চাই। আমরা শুনেছি যে ইলিশ মাছ কেউ কখনো জীবিত দেখতে পারে না, পানি থেকে তুললেই, জালে থেকে উঠলেই ইলিশ মাছ মারা যায়। এটা আপনি কি বলবেন? ইলিশ মাছ আলো এবং তাপমাত্রা সেন্সিটিভ, এটা খুবই সত্য। কিন্তু যতটা এটাকে অতিরঞ্জন করে বলা অতটা নয়। এটা আমি অনেকবারই পরীক্ষা নিরীক্ষার সময় দেখেছি। যেহেতু আমাকে তো তাকে ট্যাগ লাগিয়ে একবার ছেড়েছিলাম, ছাড়তে হয়েছিল, তখনও দেখা গেছে যে আমি একটা বালতিতে তুলে আনছি, সানলাইট আছে, ট্যাগ লাগিয়ে ছেড়ে দিয়েছি, তারপরে সে জীবন্ত অবস্থায় সুন্দরভাবে চলে গিয়েছে। কাজেই একেবারে সাথে সাথে মারা যায় এটা ঠিক নয়। তবে সে আলো এবং তাপমাত্রায় খুবই সেন্সিটিভ। অল্প সময়, অন্য মাছের তুলনায় অল্প সময়ে সে মারা যায়। আপনারা প্রথম কত বছর আগে এই পুকুরে ইলিশ চাষের যে একটা চিন্তা ভাবনা এটা শুরু করলেন, এটা কত বছর আগে? এটা 1988-89 সালে। অনেক বছর, অনেক বছর। জি, অনেক বছর। তো ইলিশ মাছটা নদী থেকে শুরু তো, হ্যাঁ, নদী থেকে পুকুরে আসলো কিভাবে? নিয়ে আসতে অসুবিধা হয়নি। আমরা এনেছি, অক্সিজেন দিয়েছি, আচ্ছা, এবং
ওই যে একটু আগে বললাম যে লাইট এবং তাপমাত্রা sensitive, ওটাকে- তাহলে লাইটটা আমি করেছি কালো ভেজা কাপড়, আর ভেজা কাপড় দিয়েছি যাতে যতটুকু সময় সে বাইরে থাকে যেন গরমটা ততটুকু না সময় হয়। যাতে গরমটা না হয়, তারপরে এনে আমরা এই পুকুরের পানিতে অ্যাক্লিমেটাইজ করে রিলিজ করে দিয়েছি। প্রথম কয়টা ইলিশ আনছিলেন? প্রথম আমরা 300 করে 3টাতে দিয়েছিলাম, 300 300 করে। তার মধ্যে কি পরিমাণ বাঁচলো বলে মনে হয় আপনার? এক বছর পর এর অধিকাংশই আসলে সেখানে মারা যায়। তো আপনার প্রায় 40% মতো হয়তো টিকে থাকলো। বেশ একটা ভালো পরিমাণ ছিল যেটা বলা যায়। খুব ভালো বলা যায় না, মোটামুটি ছিল, টিকে ছিল যেগুলো সেগুলো ভালোই ছিল, তবে নদীর থেকে তাদের ওই বৃদ্ধিটা আবার কম ছিল। আচ্ছা, টেস্ট দিস টাইম আমরা টেস্টটা চেক করেছি, তো টেস্টটা 10 সদস্যের যে প্যানেল এটা টেস্ট করেছিল, এটা তারা জানে না এটা কি পুকুরেরটা না এটা নদীরটা, তারা জানে না। তো তারা যে মার্কিং করলো সেটা থেকে দেখা গেল দুটো খুবই কাছাকাছি। এবার আমাকে সংক্ষেপে একটা ইলিশ মাছের জীবনচক্র এটা যদি বলেন। বাংলাদেশের প্রায় 7000 বর্গ কিলোমিটার এলাকা মোহনা এলাকা, যেটা এই মেঘনা মোহনার সমুদ্র এবং এই নদীর সঙ্গম স্থল, এবং এই এলাকাতে বৃহৎ এলাকা, এবং এইখানে তারা মা ইলিশ যে ডিম ছাড়ার পরে তারা কিন্তু ড্রিফট করতে থাকে, এবং বাচ্চারা ধীরে ধীরে তারা উপরের দিকে আসতে থাকে, মানে আরো ভিতরে আসতে থাকে, আরো মিঠা পানিতে। নদী মিঠা পানির দিকে আরো আসতে মিঠা থাকে, পানির দিকে। এবং প্রায় 7-8 মাস ব্যাপী তারা কিন্তু এই মিঠা পানিতে বিচরণ করে আসে, আস্তে আস্তে এক পর্যায়ে আবার তারা ওরকম যাওয়া শুরু করে, যেটা আপনার সেপ্টেম্বর অক্টোবর তাদের মূল ডিম ছাড়ার সময়, এবং তারা মোটামুটি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলেও তারা এই নদীর দিকে আপে থাকে। মে মাসে পানি একটু ঘোলা হওয়ার পর সাথে সাথে ওই সময় তারা ফেরা শুরু করে, মে জুন জুলাই তারা তার মানে আবার ও সাগরের ইলিশ দিকে মাছকে চলে আসে। আমাদের সাগরের মাছ না নদীর মাছ? এই ইলিশ একমাত্র বৈচিত্র্যময় অত্যধিক গুরুত্বপূর্ণ একটা মাছ এবং জাতীয় মাছ, যে সে একই সাথে মিঠা পানিতেও থাকতে পারে আবার সাগরের পানিতেও লবণ থাকতে পারে। পানিতেও আপনি থাকতে একটা পারে। মিঠা পানি শোল মাছ টাকি মাছ আপনি সমুদ্রের পানিতে ছেড়ে দিন, অল্প কিছু পরেই অসমোসিসে সে পারবেই না, মারা যায়, ও পারবে পারবেই না না, ঠিক। পারবেই না। কিন্তু এই মাছটির মধ্যে এই শক্তি দেয়া আছে। একটা ইলিশ মাছ কতগুলো ইলিশ মাছের জন্ম দিতে পারে? আপনার এটা একেবারে নিচুতে আপনার ধরেন 3 থেকে 5 লাখ এবং সর্বোচ্চ 20 থেকে 23 লাখ পর্যন্ত। কেন এটা এত খেতে স্বাদ লাগে? ইলিশ মাছের যে পেটের দিকে দেখবেন চকচক করে, কিল বোন আছে, এই অংশেই বিশেষ করে, অন্য অংশ থাকে যে ফ্যাট জমে, লিপিড, যে ফ্যাট চর্বি জমে, এর ভিতর যে আপনার ওমেগা 3 ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে, এই ফ্যাটগুলোর জন্য টেস্ট বাড়ে। ইভেন এই ওমেগা 3 ফ্রি ফ্যাটি অ্যাসিড এটা মানুষের শরীরের যে কোলেস্টেরল আছে এটাকে রিমুভ করতে, মানে কেটে দিতে আরো সাহায্য করে। যেমন গরু ঔষধি গুণ। বা খাসির গোশতের তাদের যে চর্বিটা, এটা কিন্তু কোলেস্টেরল জমায় আরো ক্ষতি করে, অতএব এটা উল্টা হৃদরোগের ক্ষেত্রে উপকারী। উপকারী। আপনার কাছে আমার একটা শেষ কোশ্চিন এবং শেষ একটা আবদার আছে, সেটা হচ্ছে আপনার পুকুরের ইলিশ আমরা দেখতে চাই। আপনি তো খেতে দেবেন কিনা আমি জানি না, তবে এটা আমি তাজা ইলিশ আপনার পুকুরের ইলিশ দেখতে চাই। যদি আপনি কোনোদিন আমাকে বলেন তা আমি দেখবো এটা। না, আপনি যেহেতু খাওয়ার কথা বললেন, শোনেন, আমি শুধু আপনাকে না, আপনাকে খাওয়াবো এবং এই দেশবাসীকে খাওয়াবো, আর সেই জন্যই এই চেষ্টা। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। বাংলা লিংক বাংলার পথে